বিজিত, বাবিন, সৌরভ ও কর্ণ চ্যাটার্জির সমস্ত কথা ভিডিও রেকর্ডিং করে নিল বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বিজিতের খবর পেয়ে ছুটে হসপিটালে চলে আসে। এরপরে দেখা যাবে তখনই সৌরভ বলে, আমি বুঝতে পারছি না এভাবে এভাবে কে ওকে শুট করলো, কিন্তু কিন্তু কিভাবে কিভাবে ওকে খুঁজে পেলো এটাই তো বুঝতে পারছি না। এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, কোনো আই উইটনেস পাওয়া যায়নি? তখনই সৌরভ বলে, হ্যাঁ পাওয়া গেছে, সেটা হচ্ছে একমাত্র আয়ুষী। আয়ুষী সমস্ত কিছু বলতে পারবে। এরপরে দেখা যাবে বলরাম সমস্ত কিছু ভিডিও করতে থাকে আর সমস্ত কিছু নিজের ফোনে ভিডিও করে যে কথাগুলো সৌরভ স্বীকারোক্তি দিচ্ছে। সৌরভকে বারবার বলরাম বলতে থাকে, তুই কি করে জানলি যে আয়ুষী আই উইটনেস? আর তখনই দেখা যাবে তখনই সৌরভ বলে, কারণ আমি জানি, আমি সব জানি কি কি হয়েছে শুরু থেকে সব সব আমি জানি। আমার কাছে সমস্ত প্রমাণ আছে, কিন্তু আমি কোনোটাই দেখাবো না। আর আয়ুষীর সঙ্গে যে বিজিত ছিল এটাও আমি খুব ভালো করেই জানি, তাই বলছি আয়ুষীর মুখ থেকে সমস্ত কথা বের করতে হবে। তখনই এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলো, এত কথা বলছেন কেন? চুপ করে থাকা যাচ্ছে না? এত বাড়াবাড়ি করার কি আছে? এদিকে দেখা যাবে আয়ুষী বাড়ি ফিরলে সবাই মিলে আয়ুষীকে বলতে থাকে, কি ব্যাপার, তুই কোথায় ছিলি আর হঠাৎ এভাবে কি করে এলি? তখনই দেখা যাবে নন্দিনী জোরাজোরি করায় তখন সবাই মিলে আয়ুষীকে বলতে থাকে, বল তোকে এখানে কে রেখে গেল? তুই একা একা তো আসতে পারিস না, আর এখানে তুই কোথা থেকেই বা এলি? এতদিন তুই কোথায় ছিলি বল, সত্যি করে বল। তোর এই অবস্থা কেন? তোর চেহারার এই হাল হয়েছে কি করে? বল না, বল। এভাবে কেন চুপচাপ দাঁড়িয়ে আছিস? তখনই প্রাচী বলে, এই আয়ুষী, আমাকে বল, আমাকে বল, অন্তত কাউকে না বললে আমাকে বল প্লিজ, তোকে আমি রিকোয়েস্ট করছি। তখনই আয়ুষী বলে, আমি কাউকে কৈফিয়ত দিতে পারবো না, কাউকে না। যদি তোমাদের আমাকে এখানে থাকতে দিতে কোনো অসুবিধে হয় তবে আমাকে আমাকে বলো, আমি দুচোখ যেদিকে যাই আমি সেদিকেই চলে যাব, আমি সেখানে চলে যাব। তখনই নন্দিনী বলে, তোকে তো বলতে হবে যে তুই এখানে কি করে এলি, আর তোকে তোকে কোথায় রাখা হয়েছিল, কার সঙ্গে ছিলি তুই? তখনই এ কথা শুনে দেখা যাবে আয়ুষী চিৎকার করে বলে ওঠে, আমি বিজিতের সঙ্গে ছিলাম, হ্যাঁ আমি বিজিতের সঙ্গে ছিলাম, আমি বিজিতের কাছ থেকে পালিয়ে এসেছি। এ কথা শুনে দেখা যাবে নন্দিনী অবাক হয়ে যায়। নন্দিনী বলতে থাকে, তুই বিজিতের সঙ্গে ছিলি মানে? তবে এখানে কি করে এলি? বিজিত কোথায়? বিজিতকে কোথায় রেখে এসেছিস তুই? তখনই এ কথা শুনে দেখা যাবে আয়ুষী কোনো কথা বলে না। এরপরে ভূমিকা বলে, প্লিজ আয়ুষী, আমাদের কাছে বলো তোমার সঙ্গে কি কি ঘটেছে, সমস্ত কিছু বলো। এভাবে মুখ বন্ধ করে রাখলে কি করে হবে? তখনই বাবিন নেমে আসে আর বলতে থাকে, কি ব্যাপার আয়ুষী, তুই এখানে কি করে? তখনই বাবিনকে দেখে অবাক হয়ে যায় ভূমিকা। ভূমিকা বলতে থাকে, এমা তোমার দেখছি শরীরটা সুস্থ হয়ে গেছে, তুমি তো বিছানা থেকেই উঠতে পারছিলে না, এখন তুমি দেখলে আয়ুষী বাড়ি ফিরে এসেছে আর তোমার শরীরটা সুস্থ হয়ে গেল, ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? এ কথা শুনে দেখা যাবে বাবিন বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো ভূমিকা, একদম বাড়াবাড়ি করবে না, একদম একদম বাড়াবাড়ি আমার সহ্য হয় না। এরপরে দেখা যাবে নন্দিনীকে ফোন করে কর্ণ চ্যাটার্জি। নন্দিনীকে ফোন করে আয়ুষীর সঙ্গে কথা বলতে চাইলে তখনই আয়ুষী ফোনটা নিয়ে নেয় আর বলতে থাকে, কেন ফোন করেছেন আপনি? আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, কোনো কথা বলার ইচ্ছে নেই আমার। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, তুমি তুমি বিজিতকে শুট করতে দেখেছো? কে বিজিতকে শুট করেছে আয়ুষী? সত্যি করে বলো, কে ছিল ওখানে? তখনই আয়ুষী বলে, আমি কিচ্ছু দেখিনি আমি, কে বিজিতকে শুট করেছে আমি কিচ্ছু জানি না। তখন এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি সবটাই জানো, তোমাকে বলতে হবে, তোমাকে যদি না বলো তবে কি হতে পারে তোমার কোনো ধারণা নেই, তোমাকে সবটা বলতে হবে। তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বারবার বলতে থাকে, আমি বললাম তো বিজিতকে কে শুট করেছে, আমি কিচ্ছু জানি না, আমাকে প্লিজ ফোন করবেন না, আমি আপনাদের কারোর সঙ্গে কথা বলতে চাই না, আপনাদের কারণে আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আজকে আপনাদের কারণে আমি এখানে এখানে কষ্ট করছি, এখানে এসে আমি সবার সামনে অসহায়ের মতো দাঁড়িয়েছি। এরপরে দেখা যাবে বিজিতকে শুট করার কথা শুনে সবাই অবাক হয়ে যায়, সবাই পুরো আকাশ থেকে পড়ে। এরপরেই দেখা যাবে আয়ুষী ফোনটা কেটে দেয় আর তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কি হলো আয়ুষী, ফোনটা কাটবে না, একদম কাটবে না। এরপরে দেখা যাবে তখনই অতনু এসে বলতে থাকে, স্যার একটা একটা আই উইটনেস পাওয়া গেছে আর সে হচ্ছে বিজিত লাহিড়ীরই একজন স্টাফ। তখন এ কথা শুনে সৌরভ অবাক হয়ে যায়। সৌরভ বলতে থাকে, কই তাকে নিয়ে এসো দেখি। এরপরে দেখা যাবে লোকটাকে নিয়ে এলে তখনই সৌরভ বলে, তোমার নাম কি আর তুমি তুমি কে? এরপরে দেখা যাবে এদিকে আয়ুষীকে নন্দিনী বলতে থাকে, তুই কি বললি? বিজিতকে শুট করা হয়েছে? কে শুট করেছে বিজিতকে? সত্যিটা বল আয়ুষী, এভাবে চুপ করে থাকিস না, এভাবে চুপ করে থাকাটা
কোনো সমাধান নয়। তুই যদি আমাদের কাছে সবটা শেয়ার করিস, আমরা বুঝতে পারবো আসল ঘটনাটা কি হয়েছিল তোর সঙ্গে, সমস্ত কিছু আমরা বুঝতে পারবো। প্লিজ তুই আমাদের সঙ্গে কোঅপারেট কর। এভাবে ভেঙে পড়লে কি করে হবে বল? তখনই আয়ুষী বলে, আমি আমি কিচ্ছু বলতে চাইছি না, কিচ্ছু না, আমার বলার কোনো ইচ্ছে নেই। আমাকে তোমরা তোমরা একটু একটু একা ছেড়ে দাও, আমার ভালো লাগছে না। আর যদি তোমাদের বাড়িতে না থাকতে দাও, সেটাও বলতে পারো, আমি চলে যাব, কোনো কোনো সমস্যা নেই, আমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাব। তখনই দেখা যাবে এ কথা শুনে সবাই মিলে বলতে থাকে, তোকে কি আমরা একবারও বলেছি যে তোকে বাড়িতে থাকতে দেব না? তুই বেরিয়ে যা। তোকে তো একবারও বলা হয়নি সে কথাটা, কিন্তু কেন বুঝতে পারছিস না? আমরা যেটা জিজ্ঞেস করছি সেটা বললেই তো পারিস, তাই না? তখনই আয়ুষী বলে, আমি আমি বারবার বলছি আমি জানি না, আমি জানি না কে শুট করেছে, কিন্তু কিন্তু ওকে শুট করা হয়েছে, ও পড়ে গেছে। এরপরে আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে আসি। এরপরে দেখা যাবে প্রাচী বলে, তুই যদি সত্যি কোনো কিছু জেনে থাকিস আয়ুষী, তবে আমার কাছে বল, আমি কাউকে বলবো না। তখন এ কথা শুনে আয়ুষী বলে, না আমি কিচ্ছু জানি না, বিশ্বাস কর, কে শুট করেছে, কে মেরেছে, আমি কিচ্ছু জানি না, সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমি বাইরে এসে দেখতে পাই যে বিজিত পড়ে আছে, আর বিজিতের পিঠে একটি বুলেটের চিহ্ন। আর আমি তখনই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাই। আমি সুযোগ পেয়ে গেছি, তাই আমি কোনো সাত পাঁচ না ভেবে সেখান থেকে পালিয়ে আসি। এরপরে দেখা যাবে এ কথা শুনে টিপনা মুখে হাত চেপে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, এসব কি বলছিস তুই? আমার মেয়েটার তো কপাল পড়লো, আমার মেয়েটা এখন কি করবে, কোথায় যাবে? এদিকে দেখা যাবে সেই লোকটাকে জেরা করতে থাকে সৌরভ। সৌরভ বলতে থাকে, কি হয়েছিল, কে মেরেছে, আপনি কি কিছু দেখেছেন? এ কথা শুনে দেখা যাবে তখনই ছেলেটা বলে, হ্যাঁ আমি দেখেছি ওনাকে কে মেরেছে। তখন এ কথা শুনে দেখা যাবে, কে মেরেছে বলো, কে মেরেছে? এভাবে এভাবে চুপ করে থেকে সময় নষ্ট করলে কিন্তু হিতে বিপরীত তোমারই হবে, তাই বলছি কে মেরেছে সত্যি করে বলো। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন ছেলেটি বলে, লোকটাকে দেখতে কেমন অদ্ভুত, কেমন যেন দেখতে, মাথায় চুল নেই, বয়স্ক করে, আর মুখগুলো কেমন যেন কুচকানো, দেখে আমার প্রচন্ড ভয় লাগছিল, কিন্তু কিন্তু আমি ওনাকে দেখলে চিনতে পারবো। আমার আমার সেভাবে মনে নেই, কিন্তু আমি ওনাকে দেখলে সত্যি বলছি চিনে ফেলবো। এরপরে দেখা যাবে এ কথা শুনে সৌরভ অবাক হয়ে যায়। সৌরভ বলতে থাকে, কি বলছো এসব? তার মানে ওই লোকটা, যে লোকটা হসপিটালে মহিতোষ মজুমদারকে অ্যাটাক করেছিল, আর যে লোকটাকে তটিনীর বাড়িতে দেখা গেছে, তার মানে তটিনী ওই লোকটাকে চেনে, তটিনী খেলছে। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী তটিনী সবকিছুর মূলে, তটিনী এই খেলাটা ঘুঁটি নাড়াচ্ছে, আর আমরা আমরা শুধু নেচেই যাচ্ছি। ও এভাবে এভাবে নাচছে, আমরা আমরা বুঝতেই পারছি না যে ও কি করে এমনটা করছে। ও তো সবসময় অসহায়ের মতোই ঘুরে বেড়াচ্ছে। এদিকে দেখা যাবে তটিনী ঠাকুর ঘরে ঠাকুরকে আরতি দিতে থাকে, আর ঠাকুরের কাছে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার স্বামীকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, এভাবে আর সহ্য করতে পারছি না। এভাবে এভাবে মানুষের কটু কথা, কলঙ্ক, এত কিছু নিয়ে আর বাঁচা যাচ্ছে না। আমি তোমার কাছে হাত জোর করে চাইছি, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে তুমি হারিয়ে যেতে দিও না। এরপরে দেখা যাবে লাট্টুপিকু সহ দুজনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর কান্না করতে থাকে, বলতে থাকে, ঠাকুর, আমাদের পাকে ছাড়া আমাদের পৃথিবীটা পুরো অন্ধকার, আমাদের সবাই দূরছাই করে, আজে বাজে কথা বলে, তুমি প্লিজ আমাদের পাকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আমাদের পা ছাড়া আমাদের আর কিচ্ছু ভালো লাগে না। তখনই দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে তটিনী লাট্টুপিকুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, এমনটা বলিস না, তোদের পা অবশ্যই ফিরবে, তোদের পা যেখানেই থাকুক তোদের পাকে ফিরতেই হবে, অন্তত পক্ষে তোদের জন্য হলেও ওকে ফিরতে হবে, ওকে বুঝতে হবে যে ওর বাচ্চারা ওর জন্য কান্না করছে, ওকে ওকে আসতে হবে। এ কথা শুনে দেখা যাবে তখনই তটিনী ঠাকুরের সামনে বসে গঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, ঠাকুর, কোন পরীক্ষা নিচ্ছ? এই পরীক্ষাটা আর আমার ভালো লাগছে না, তুমি এই পরীক্ষাটা শেষ করে ফেলো। এই পরীক্ষা শেষ করে তুমি আমার স্বামীকে আমার জীবনে ফিরিয়ে দাও, আমার বাচ্চাদের পাকে ওদের জীবনে ফিরিয়ে দাও। এভাবে ওদেরকে এই ফুটফুটো মুখগুলো এভাবে শুকনো থাকতে আমার আর ভালো লাগছে না, ওদেরকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও, ওদেরকে এত 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 কষ্ট আমি দেখতে পারছি না। এরপরে দেখা যাবে এদিকে এদিকে সত্যজিৎ মুখার্জি নেমে আসে আর বলতে থাকে, আমি ভাবতে পারছি না যে জিৎ এসব করতে পারে, জিৎ যে এতগুলো টাকার কারণে তার মেয়েকেই বাঁচিয়ে রাখতে পারে, এটা সত্যিই আমি ভাবতে পারছি না। নিজের মেয়েকে বিক্রি করে দিচ্ছিল জিৎ শুধুমাত্র কিছু টাকার লোভে। ওকে যে আমি এভাবে মানুষ করেছি আমি ভাবতে পারিনি। কখনো
কখনো কল্পনা করতে পারছি না যে ও ওই জিৎ মুখার্জি এতটা এতটা নোংরা, এতটা জঘন্য হতে পারে। নিজের বাবা হয়ে সন্তানের এত বড় ক্ষতি করার চেষ্টা করতে পারে। আসল কথা কি জানিস মা? যখন যখন শত্রু বাহিরে থাকে তখন তার সঙ্গে মোকাবিলা করে সারা যায়, কিন্তু যখন শত্রু নিজের ঘরেরই হয়ে যায়, নিজের আপন হয়, তখন আর তার সঙ্গে কোনোভাবে ফাইট করে পারা যায় না। তখন এ কথা শুনে দেখা যায় আয়েশি বলে, তবে তুমি কি বলতে চাইছো জেঠু? আমি কি এই নরক থেকে বেরিয়ে আসতে পারবো না? তখনই দেখা যাবে ভূমিকা বলে, অবশ্যই বেরিয়ে আসতে পারবে আয়েশি। তোমাকে বেরোতে হবে। তুমি এই অন্ধকারে কিছুতেই থাকতে পারো না। এই অন্ধকার তোমার জন্য নয়। তুমি এই অন্ধকারে কেন থাকবে বলো? বিজিতকে দিদিভাই এমন এমন একটা শিক্ষা দেবে যাতে করে বিজিত আর কিছুতেই জেল থেকে বেরিয়ে আসতে পারবে না। এরপরে দেখা যাবে ত্রিপর্ণা বলে, আয়ুষি, তুই এসব কি করছিস? জামাইকে ছেড়ে তুই এখানে চলে এলি? ওকে ওকে শুট করা হয়েছে। তখনই আয়ুষি বলে, কিসের জামাই মা? কিসের জামাই? তুমি কিসের জামাইয়ের কথা বলছো? ও ও কারো জামাই হওয়ার যোগ্য না। ও কখনো কারো জামাই হতে পারে না। ওকে ওকে শেষ করে দেওয়াটাই ভালো। ও বেঁচে থাকলে প্রত্যেকটা মেয়ের জীবনে জীবনে সমস্যা হয়ে দাঁড়াবে। ও প্রত্যেকটা মেয়ের জীবনটা একদম নরক করে তুলবে। তাই আমি চাই ও যেন মরেই যাক। ওকে শুট করা হয়েছে, ভালো হয়েছে। ও মরে গেলে সবার শান্তি মিলবে। তাছাড়া কেউ শান্তিতে থাকতে পারবে না। তখন এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় ত্রিপর্ণা বলতে থাকে, ও তো স্বামী, তুই এসব কি বলছিস আয়ুষি? তখনই আয়ুষি বলে, ওরকম স্বামীর কোনো প্রয়োজন নেই যে স্বামী কিনা তার স্ত্রীকে এতটা দিন আটকে রেখেছে, দিনের পর দিন একটি একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। সে আবার কখনো স্বামী হয় নাকি? কিছুতেই স্বামী হতে পারে না। আজকে দেখেছো সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আর এখন তোমরা আমাকে আমাকে বলছো যে ও আমার স্বামী? আর তুমি সবটার সঙ্গেই ছিলে। আর দেখো দেখো বৌমনি, এই যে আমার দাদা, যে কিনা নিজের বোনকে কিছু টাকার জন্য শয়তানের হাতে তুলে দিয়েছিল। আর সেখানে সেখানে ছিলেন আমার দাদা। আমি সমস্ত কিছু সাক্ষী দেব। আমি আদালতে সাক্ষী দেব যে সবাই মিলে আমাকে লুকিয়ে রেখেছিল, আমাকে তুলে নিয়ে গিয়ে এই মিথ্যে ষড়যন্ত্রটা করেছে, এই নোংরা নোংরা চক্রান্তটা করেছে, সমস্ত কিছুর প্রমাণ করে দেব। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই ভূমিকা বলে, শোনো আয়ুষি, তুমি সমস্ত কিছু সবার সামনে বলবে যে তোমার দাদা কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি, সবাইকে শাস্তি দিতে হবে। কাউকে ছাড়লে চলবে না। ওরা তোমার সঙ্গে যে অন্যায়টা করেছে সে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তুমি কোনো কিছুতে আপোস করবে না। ওদেরকে শাস্তি পাইয়ে দেবে। ওদেরকে যদি তুমি শাস্তি না পাইয়ে দাও, তবে তবে তোমার নিজের সঙ্গে অন্যায় হবে। তখনই এ কথা শুনে বাবিন রেগে যায় আর বলতে থাকে, ভূমিকা, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার হাজবেন্ড। তখন ভূমিকা বলে, আমি আমি কখনো সেটা ভুলিনি, কিন্তু তুমি নিজেকে ভুলে গেছো। তুমি আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা আর রাখো না। তুমি যদি আগে সাধারণ সাধারণ ভাবিন থাকতে, তবে আমি তোমাকে নিজের হাজবেন্ড হিসেবে মানতে পারতাম। কিন্তু তোমার সঙ্গে তো আমার লেভেলটা এখন যায় না, তাই না? তুমি তো এখন অনেক অনেক টাকা ইনকাম করছো। তুমি অনেক রকম সুন্দর সুন্দর সবকিছুই করছো। এখন আমাকে তো আর কোনো প্রয়োজন নেই, তাই না? এই কথা শুনে দেখা যাবে পাবিন বলে, ভূমিকা বাড়াবাড়ি করো না। আমি তোমাকে যেটা বলছি সেটা করো। তুমি একদম একদম ওর কথায় কান দেবে না। এরপরে দেখা যাবে এ কথা শুনে সত্যজিৎ মুখার্জি আয়ুষীকে বলে, আয়ুষী মা, তোর যেটা ভালো তুই সেটাই কর। আমি তোর পাশে আছি। তোর যেটা ইচ্ছে তুই সেটাই করবি। তোকে তোকে কেউ বাধা দেবে না। এরপরে দেখা যাবে এ কথা শুনে আয়ুষী বলে, আমি ভাবতে পারছি না যে আমার নিজের বাবা, যিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমার সঙ্গে এরকম একটা নোংরা কাজ কি করে করতে পারেন? তিনি আমাকে আমাকে জেনে বুঝে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিলেন। তিনি সমস্ত কিছু জানার পরেও আমাকে ওই জীবনে ছেড়ে দিতে দুবারও ভাবেনি। আমি ভেবেই পাচ্ছি না। আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি যে যাকে আমি এতটা ভালোবাসতাম, যাকে আমি ড্যাডি বলে ডাকতাম, শ্রদ্ধা করতাম, আর আজ সে আমাকে এরকম একটা নরকের মধ্যে ঠেলে দিয়ে চলে এসেছে। তার সামনে আমি কোনোভাবে কথা বলতে পারি না। এরপরে দেখা যাবে আয়েশি আরো বলতে থাকে, আমাকে ওখানে ওখানে টর্চার করেছে ওই বিজনলাল, আমাকে ওখানে টর্চার করেছে, আমাকে অনেক রকম করে মেরেছে। আমি আগে যদি জানতাম যে ও একজন ক্রিমিনাল, তবে কিছুতেই ওর প্রেমে পড়তাম না। আমি কিছুতেই না। আমার কি ভালোবাসা এটাই দোষ? আমি যে ওকে ভালোবেসেছিলাম এটাই কি আমার দোষ? আমি যদি জানতাম তবে কখনোই ওকে ভালোবাসতাম না। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখনই তখনই দেখা যাবে
চিপর্ণা বলে, যা হবার হয়ে গেছে, তোকে এবার তো কিছু একটা করতে হবে। তুই নিজের স্মৃতি সিঁদুর নিজে মুছে দিচ্ছিস, আশেপাশে সবাই কি বলবে? সবাই তো এটা নিয়ে ছিছিকার করবে। তখনই আয়েশি বলে, তোমার কাছে তোমার সম্মানে আমার থেকে কি তোমার সম্মানটাই বেশি বড়? এরপরে দেখা যাবে এদিকে এদিকে সৌরভ বিজিতের সঙ্গে কথা বলতে থাকে সমস্ত কিছু। বিজিতকে জিজ্ঞেস করতে থাকে যে তাকে কে মেরেছে। তখনই বিজিত বলার চেষ্টা করে। এদিকে তটিনী বলতে থাকে, আমার বিশ্বাস আমার স্বামী মরতে পারে না। আমার স্বামী যে করে হোক, যেখান থেকে হোক, পাতাল থেকে হোক, যেখান থেকে হোক, ও অবশ্যই ফিরে আসবে। ওর বাচ্চাদের কাছে ও অবশ্যই ফিরবে।